উত্তরবঙ্গে 10 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় নেতাকর্মীর ঢল। কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে রুখে দেয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের। কৃষিভিত্তিক শিল্প গড়ার প্রতিশ্রুতি। রাতভর জেলায় জেলায় নজিরবিহীন প্রচারণায় তারেক রহমান। নির্বাচন ঘিরে ষড়যন্ত্র প্রতিহতের ডাক। সন্ধ্যায় রাজধানীর ভাষণ থেকে যোগ দেবেন জনসভায়। ছুটির দিনে নির্বাচনী প্রচারণায় উৎসবের আমেজ। পাল্টাপাল্টি অভিযোগে রাজনীতির মাঠে উত্তাপ। পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মন জয়ের চেষ্টা। রমজানের আগেই অস্থির রাজধানীর নিত্যপণ্যের বাজার। 7 দিনে ব্রয়লারের দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। বাড়ছে সব ধরনের চালের দাম, ঊর্ধ্বমুখী ডাল, চিনিও। বিদ্যা ও সুরের দেবীর পূজায় উৎসবের আমেজ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সরস্বতীর আরাধনা। মণ্ডপে মণ্ডপে বাণী অর্চনা, অঞ্জলি নিবেদন। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। দিনাজপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। এই 3 উপাদানে বড় হলে জীবনেও চাঁদাবাজ হবে না ইনশাআল্লাহ। সে মাদকসেবী হবে না, সন্ত্রাসী হবে না। তার কারণে তার পরিবার, তার মা বাবা এবং সমাজ সম্মানিত হবে ইনশাআল্লাহ। আমরা সেই বাংলাদেশ করতে চাই। আগেই বলেছি, মা বোনেরা যেখানে সম্পূর্ণ নিরাপদ থাকবেন। আমরা ওই বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে আর কোনো গণরুম তৈরি হবে না, আর কোনো মায়ের সন্তানকে জীবন দিতে হবে না, আর কোনো রক্ত ঝরবে না। সেখানে চলবে জ্ঞান এবং প্রজ্ঞার প্রতিযোগিতা, গবেষণার প্রতিযোগিতা। অস্ত্রের ঝনঝনানি আর ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে হবে না। আমাদেরকে মানুষ জিজ্ঞেস করে, আপনারা যদি একটা বাংলাদেশ সরকার গঠন করার সুযোগ পান, দেশটি কেমন হবে? আমি বলি, আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন হয়েছে তার চেয়ে ভালো হবে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু করেছে, 6 মাস হয়নি। জনগণ যদি আমাদেরকে আল্লাহর মেহেরবানিতে ম্যান্ডেট দেয়, আমরা 5 বছর পাবো। ওরা 1 বছরের জন্য নির্বাচিত হয়েছে, আমরা সুযোগ পাবো 5 বছর। সেই 5 বছর আমরা এদেশের জনগণকে সাথে নিয়ে জনগণের জন্য জনবান্ধব বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদকসেবী নাই, বখাতে নাই, গুন্ডাপান্ডা নাই, বাইরের সন্ত্রাসীদের প্রবেশ নাই। আজকে সেখানে আছে সুস্থ পরিবেশ আর শিক্ষার প্রতিযোগিতা। সেই বাংলাদেশই আমরা স্বপ্নে দেখি, ওই বাংলাদেশই আমাদের ভীষণ, ওই বাংলাদেশই ইনশাআল্লাহ আমরা গড়ব। সম্মানিত দেশবাসী, আমরা ওই বাংলাদেশটা করতে চাই যেখানে বিচার অর্থের বিনিময়ে কেনা যায় না, যেখানে বিচার গরিব, ধনী, শিক্ষিত, স্বল্প শিক্ষিত কিংবা শিক্ষার অলবঞ্চিত সকলের জন্য সমান হবে। ওই বাংলাদেশকে আমরা চাই যেখানে ধর্মে ধর্মে আর কোন সংঘাত হবে না, বরঞ্চ একই বাগানের বিভিন্ন জাতের গাছ হিসাবে আমরা পরস্পর সহাবস্থান করব, সম্মান এবং ভালোবাসা নিয়ে। সেই বাংলাদেশ আমরা করতে চাই। আমরা ওই বাংলাদেশকে করতে চাই যেই বাংলাদেশে টাকা চুরি করে আর বিদেশের মাটিতে বেগমপাড়া গড়ার স্বপ্ন কেউ দেখবে না। বেগমপাড়ার চোরদেরকে ধরে এনে বাংলাদেশে শাস্তি দেওয়া হবে, ওই বাংলাদেশটা আমরা দেখতে চাই। প্রিয় দেশবাসী, আমরা আপনাদেরকে অনেক কোনো আশ্বাস দেব না। আমরা ওই দিব, এই দিব, বিশেষ কোনো সুবিধা দিব, এটা বলার কোনো অধিকার আমাদের নাই। আমরা কে? আমার বাপের সম্পত্তি দিব আপনাকে দয়া করে? আমরা তো জনগণের সম্পদের পাহারাদার, চকিদার, জনগণের সম্পদের আমানত। আমরা যদি ইনসাফ ভিত্তিক ভাবে জনগণের কাছে ফিরিয়ে দিতে পারি, আমাদের বিশ্বাস এই দেশে আর কোনো মানুষ না খেয়ে কষ্ট করবে না, গাছতলায় রাত্রে ঘুমাবে না, ফুটপাতে রাত্রি যাপন করবে না। আমার কোনো মা পেটের জ্বালায় অস্থির হয়ে অন্ধকার গলিতে আর প্রবেশ করবে না। এটা জাতীয় লজ্জা। যেই জাতি তার মাদেরকে সম্মানের সাথে সম্ভাষণ পুনর্বাসন করতে পারেন না,
এটি একটি কলঙ্কিত ব্যর্থ জাতি। আমরা আর ব্যর্থ হতে চাই না। আমরা এখন আলোর দরজা খুলতে চাই, আলোকিত বাংলাদেশ করতে চাই। শুরু যেখানে করেছিলাম শেষ ওখানে করতে চাই। এখানে প্রচুর পরিমাণ আম উৎপাদন হয়, লিচু উৎপাদন হয়, তাড়াহুড়া করে বিক্রি করতে হয়। আমি আগেই বলেছি এর সংরক্ষণ আর করা হবে এবং সেখানে আরো উন্নত মানের ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। কি ইন্ডাস্ট্রি? আমের রস, লিচুর রস উচ্চ মূল্যে বিদেশে বিক্রি হয়। আমাদের দেশে তার ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি না থাকার কারণে কৃষক অস্থির হয়ে যায়, কেমনে তাড়াতাড়ি বিক্রি করে দেবে। এই জন্য সে তার উৎপাদিত ফলের সঠিক মূল্য পায় না। মাঝখানে মধ্যস্বত্বভোগীদের পেট মোটা হয় খাইতে খাইতে। আমরা এখানে তৃণমূলে ইনশাআল্লাহ সেই ইন্ডাস্ট্রিগুলো গড়ে তুলব। লাভ দুটি হবে, কৃষকরা উৎসাহিত হবে উৎপাদনের ক্ষেত্রে, আর বিপুল পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের যুবকদের। আমরা তিনটা জিনিস সকল টাউনে, বড় টাউনে নিশ্চিত করতে চাই। উন্নত স্বাস্থ্য সেবা, এবং আমরা ঘোষণা করছি আল্লাহর পর ভরসা দিয়ে আপনাদের সম্পদ দিয়ে বাংলাদেশের কোন জেলা এমন থাকবে না যেখানে সরকারি মেডিকেল কলেজ করা হবে না। আপনাদের এখানে আছে, কিন্তু পাশে নাই ঠাকুরগাঁয়ে, নাই পঞ্চগড়ে, ইনশাল্লাহ একটাও বাদ যাবে না। যখন মেডিকেল কলেজ গড়া হবে তখন দলে দলে ডাক্তার এখানে তৈরি হবে এবং ডাক্তারদের সেবা জনগণের জন্য আরো বেশি প্রসারিত হবে। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে। ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এদিকে প্রচারণার প্রথম দিনে রাতভর নজিরবিহীন ব্যস্ততায় জেলায় জেলায় জনসভা করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেট থেকে ঢাকার পথে বিভিন্ন জেলা সফরে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। শীতের রাতেও নির্বাচনী প্রচারণায় ঢল নামে নেতাকর্মীর। নির্বাচন ঘিরে ষড়যন্ত্র নিয়ে নেতাকর্মীদের সতর্ক করেন তিনি, দেন নানা দিক নির্দেশনা। এদিকে সন্ধ্যায় রাজধানীর ভাসান থেকে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মৌলভীবাজার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পেরিয়ে রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্লোগানে স্লোগানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দলের নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়ার মঞ্চে দাঁড়িয়ে নির্বাচন ঘিরে ষড়যন্ত্র নিয়ে সবাইকে সতর্ক করেন তারেক রহমান। এর আগে যেরকম তথাকথিত ভোট এসলো, আমুদামুন নির্বাচন হয়েছিল, নিশিরাতের নির্বাচন হয়েছিল, এবারও ভোট নিয়ে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। আপনাদের প্রথম কাজ ধানের শীষ এবং মাতাল এবং খাইজুর গাছকে জয়যুক্ত করে পারবেন ইনশাআল্লাহ। ভোট দেব কিসে? মধ্যরাতের ঘণ্টা যখন 12টা পেরিয়েছে ততক্ষণে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম মাঠে হাজির হন বিএনপি চেয়ারম্যান। রাত 12টা 17 মিনিটে জনসভাস্থলে পা রাখেন তারেক রহমান। প্রবাসীদের ভোটে অনিয়ম থেকে শুরু করে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ তোলেন তিনি। পত্রিকার খবরে দেখলাম যে পোস্টাল ব্যালটগুলো সরিয়ে ফেলা হচ্ছে। দেখেছেন আপনারা খবরটা? তাদের কারণে এই দেশের লক্ষ লক্ষ মা বোনের সম্মান হানি হয়েছিল সেদিন। তাদেরকে বাংলাদেশের মানুষ 50 বছর আগেই দেখে ফেলেছে যে তারা কি জিনিস। কাজে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। রাত 2টায় পৌঁছান নরসিংদীতে। শীতের রাতেও প্রিয় নেতাকে এক ঝলক দেখতে ঢল নামে জনতার। নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা দেন তিনি। তাহাজ্জুদের নামাজ পড়বেন, ঘরের থেকে বের হবেন, যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে একসাথে সবাই হবেন যারা যারা ওই এলাকার ভোটার। ফজরের জামাত ওইখানে পড়বেন, নামাজ ওইখানে আদায় করবেন ফজরের নামাজ, এবং সাথে সাথে গিয়ে ভোট কেন্দ্রের সামনে দাঁড়াবেন। সকাল 7টায় ভোট যখন শুরু হবে প্রথম পারবেন। শুভেচ্ছা, স্বাগতম। রাত 3:45 নারায়ণগঞ্জের 2500-এ শেষ হয় এই নির্বাচনী ম্যারাথন। সমাবেশের মঞ্চ থেকে 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। মূল কাজ হচ্ছে সঠিক ব্যক্তিকে নির্বাচন
নির্বাচন করতে হবে। দীর্ঘ নির্বাচনী পথসভা শেষে ভোর 5টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারম্যান। এক রাতে 4টি জেলার 5টি জনসভা নতুন মাত্রা যোগ করে নির্বাচনী প্রচারে। বাংলাদেশ জিন্দাবাদ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ছুটির দিনে রাজধানীতে শহরের অলিগলি ঘুরে জনগণের সমস্যার কথা শুনছেন প্রার্থীরা। প্রতিশ্রুতিও দিচ্ছেন ঘরে ঘরে নাগরিক সুবিধা পৌঁছে দেয়ার। প্রার্থীরা বলছেন এবারের ভোট হবে দুর্নীতি, চাঁদাবাজ এবং সন্ত্রাসের বিরুদ্ধে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিনে মুহুর্মুহু স্লোগানে ভোটের উত্তাপ ছড়িয়ে পড়ে নগরীর সড়ক, মহাসড়ক, অলিগলিতে। ছুটির দিনের সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত সময় কাটান বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রচারণাকে ঘিরে নগরবাসীর উচ্ছ্বাস এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। ভোটাররা বলেন 17 বছর পর নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য জনপ্রতিনিধির হাতে দিতে চান উন্নয়নের দায়িত্ব। আমাদের মেন চাওয়া হচ্ছে আমরা যেন সুষ্ঠুভাবে এই নগরীতে থাকতে পারি। সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটেরা যাতে দখল করতে না পারে, এই দিকটা যাতে এই 16 আসনের যে নির্বাচিত হবে উনি যাতে লক্ষ্য রাখেন। সামনে যারাই নির্বাচিত হবে তারা আমাদের জন্য ভালোভাবে কাজ করবে, এটা আমি আশা করি। এদিকে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে সমস্যার কথা শুনে সেই অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি প্রার্থীরা। বলছেন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন তারা। পরিকল্পনাগুলো কোনো প্রতিশ্রুতি না, বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। আমরা যদি ইনশাল্লাহ সরকার গঠন করতে পারি, আমার এই এলাকার সাধারণ মানুষের জন্য আমি সকল সমস্যার সমাধান অবশ্যই করব। জলাবদ্ধতা, দূষণ এবং ট্রাফিক যানজট সহ নানাবিধ সমস্যায় জর্জরিত আমাদের এই পুরান ঢাকার অঞ্চলটি। সেই সমস্যাগুলো যেমন আমরা সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছি। এখানে ক্ষুদ্র থেকে বড় ব্যবসায়ী পর্যন্ত প্রত্যেকেই চাঁদাবাজির শিকার। নাগরিক সেবাটা এখানে নাই, আমরা নাগরিক সেবা নিশ্চিত করব, এটাকে বাসযোগ্য করব। আমার প্রতিশ্রুতি হচ্ছে যে আমাদের এই জলবদ্ধতা নিরসনে আমি একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করব। জামায়াত ও এনসিপির প্রার্থীরাও গণসংযোগ চালান নিজ এলাকায়। 10 দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেন তারা। ঢাকা 11 কোনো ভূমি দুশ্চুদের স্থান হবে না, কোনো সন্ত্রাস চাঁদাবাজের স্থান হবে না, কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারের স্থান হবে না। যারা ফ্যাসিস্টদের সম্পত্তি নতুন করে পাহারা দিচ্ছে, যারা নতুন করে জমি দখল করছে, 12ই ফেব্রুয়ারি তাদেরকে পরাজিত করা হবে। আমরা চাচ্ছি যে একটা নিরাপদ এখানে ঢাকা আর্ট প্রতিষ্ঠা করতে, ইনসাফের একটি সমাজ কায়েম করতে। কারণ এই আওয়াজটাই দিয়ে গিয়েছিলেন শহীদ ওসমান হাদি। শহীদ ওসমান হাদির যেই স্বপ্নটা আছে সেটা আমাদের বাস্তবায়ন করাটাই লক্ষ্য। অতীতে এই জাতীয় সুবিধাবাদী লোকদের জন্য, ঋণ খেলাপিদের জন্য এই দেশের প্রচুর সম্পদ দেশের বাইরে চলে গেছে। মানুষের এবার আকাঙ্ক্ষা নতুন কিছু তারা দেখবে। জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সে গণ অভ্যুত্থানে বিচার যারা সংগঠিত করবে, রাষ্ট্রের মৌলিক সংস্কারে জুলাই সনদে হ্যাঁ ভোটের পক্ষে যারা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদেরকে বিপুল ভোটে জয় করতে মানুষ আশাবাদী। আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারের দাঁড়ে দাঁড়িয়ে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ পাবেন প্রার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ঢাকার বাইরেও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনা করবে বলে আশা প্রকাশ করেন বিএনপি প্রার্থী, আর লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ করেন জামায়াত প্রার্থী। রাজপথ থেকে অলিগলি সবখানেই নির্বাচনী ডামাডোল। গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। ছুটির দিনেও চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। গুরুত্বপূর্ণ নির্বাচন। শুক্রবার দুপুরে কক্সবাজারের চকরিয়ায় গণসংযোগ করেন বিএনপির হেভিওয়েট প্রার্থী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, দেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে না আসে সে ব্যবস্থা গড়ে তুলতে হবে। স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে হবে যে এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কোনোদিনই কোনো স্বৈরাচারের ফ্যাসিবাদের উৎপত্তি না হয়। শুক্রবার সকালে খুলনা 2 আসনের বিএনপির হেভিওয়েট প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর নিউ মার্কেট কাঁচাবাজার এলাকায় গণসংযোগ করেন। বলেন, জনগণের রায়ে ক্ষমতায় যাবে বিএনপি। মানুষের মধ্যে ভীষণ আগ্রহ এবারে নির্বাচন ঘিরে, এবং এটা তো ব্যতিক্রমধর্মী নির্বাচন হচ্ছে বাংলাদেশের ইতিহাসে। এটি একটি মাইলফলকে কাজ করবে। প্রচারণার দ্বিতীয় দিনে খুলনার ডুমুরিয়ায় নির্বাচনী সমাবেশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা 5 আসনের হেভিওয়েট প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে যদি আবার আপনারা সেই 71কে ইউজ করেন তাহলে কি হলো?
ফ্যাসিবাদদেরকে যে দোষ দেই সেই ন্যারেটিভ তো আপনাদের কাছেও দেখা যাইতেছে, মানে আপনাদের সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। প্রচারণায় নেমেছেন কুমিল্লা 4 আসনে 10 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ জানে, দোকানদার জানে যে হাসনাত আব্দুল্লাহ যদি নির্বাচিত হয় আর যাই হোক জীবনে 10টা টাকার জন্য কোনোদিন আসবে না। নাটোর 2 আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু নলডাঙ্গা উপজেলায় গণসংযোগ করেন। বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করে নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে। পটুয়াখালী 2 আসনে গণমিছিল করেন জামায়াত ইসলামীর প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এবার দাঁড়িপাল্লার প্রতীক, ইনসাফের প্রতীক, উই ওয়ান্ট জাস্টিসের যে স্লোগান জুলাই আগস্টে উঠেছিল, সেই ন্যায় বিচারের প্রতীক দাঁড়িপাল্লাকে তারা বিজয় করতে চান। এদিকে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে রংপুর 2 আসনের জামায়াতের হেভিওয়েট প্রার্থী নায়েবে আমির এটিএম আজহার নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত নেই বলে অভিযোগ করেন। রাজশাহীর পবা কাপাসিয়া এলাকায় প্রচারণা চালান রাজশাহী 3 আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রচারণার এই লড়াই চলবে 12 ফেব্রুয়ারি ভোটের 48 ঘন্টা আগ পর্যন্ত। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, সন্ত্রাসীরা হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে। হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো আহ্বান জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, এই ধরনের সহিংস কর্মকাণ্ড দেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুদ্ধ করার অপচেষ্টা, যা দেশের জনগণ কখনোই মেনে নেবে না। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিকামী মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ার করেন মির্জা ফখরুল। সব জড়া জীর্ণতাকে কাটিয়ে বিদ্যা, বুদ্ধি, জ্ঞানে আলোকিত জাতির প্রার্থনায় নানা শিষ্টাচারে পূজিত হলেন জ্ঞানের দেবী সরস্বতী। ভোর থেকে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হয় আরাধনা, মঙ্গলযজ্ঞ, আরতি এবং পুষ্পাঞ্জলিতে শিক্ষার্থীরা দেবী বন্দনা করেন। প্রতিবারের মতো এবারে সরস্বতী পূজার প্রধান আকর্ষণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। মাঠ জুড়ে ৭৬টি মণ্ডপে চলে পূজা অর্চনা। বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করেন ভক্তরা। পূজা শেষে হাতে খড়ি দেওয়া হয় ক্ষুদে বিদ্যার্থীদের। এরপর চলে প্রসাদ বিতরণ। ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা পর্যন্ত। কেজিতে ৪ টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। শুক্রবার রাজধানী কারওয়ান বাজার ঘুরে দেখা যায় সপ্তাহ ব্যবধানে ১৬০ টাকার ব্রয়লার ১৮০ আর ২৬০ টাকার সোনালী বিক্রি হচ্ছে ৩১০ থেকে ৩২০ টাকায়। এছাড়া কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়ে এক সপ্তাহ আগে বিক্রি হওয়া ৭৬ টাকার মিনিকেট ৮০ আর ৮০ টাকার নার্জিশাল বিক্রি হচ্ছে ৮৪ টাকায়। কারণ হিসেবে ধানের দাম বেড়ে যাওয়াকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। কেজিতে ১০ টাকা বেড়েছে চিনির দামও। তবে স্থিতিশীল রয়েছে সবজির বাজার। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের ৩ মাসের মাথায় পার্লামেন্ট ভেঙে দিলেন সানায়ে তাকাইচি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে পার্লামেন্ট ভেঙে দিয়ে ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৬৫টি আসনের সবগুলোতেই ভোট হবে। আগামী মঙ্গলবার থেকে ১২ দিনের নির্বাচনী প্রচারণা শুরু হবে। এর আগে গেল সোমবার আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তাকাইচি। গত অক্টোবরে দায়িত্ব নেয়ার পর মাত্র ৩ মাসেই প্রায় ৭০% জনসমর্থন পান তিনি। নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সাম্প্রতিক বছরগুলোতে সমর্থন হারানো ক্ষমতাসীন দলের অবস্থান শক্ত করতেই তিনি এই নির্বাচনে যাচ্ছেন বলে মনে করছেন অনেকে। সময় সংবাদ। খেলার খবর। বিপিএল এর ২ আসরে ফাইনালে শিরোপার দেখা না পেলেও এবার চট্টগ্রামের সেই আক্ষেপে ঘোচাতে চান শেখ মেহেদী। হাই ভোল্টেজ ফাইনালের আগে অনুশীলন করেছে বন্দরনগরীর দলটা। এদিকে ফাইনালের প্রতিপক্ষকে সমীহ করলেও শিরোপা জেতার লক্ষ্য রাজশাহী ওয়ারিয়র্সের। ফাইনালে ফ্রেশ উইকেট পাওয়ায় বড় ইনিংসের প্রত্যাশা রাজশাহী কোচ হান্নান সরকারের। মিরপুর শেরে বাংলা ম্যাচ শুরু হবে আজ সন্ধ্যা ৬টায়। ফাইনালের আগে মাঠে নিজেদের ঝালিয়ে নিয়েছে চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা। অনুশীলনের সময় দলের সঙ্গে ছিলেন নাজমুল আবেদিন ফাহিম ও মেন্টর হাবিবুল বাশার সুমন। অনুশীলনে বেশ উজ্জীবিত ছিলেন চট্টগ্রামের ক্রিকেটাররা। নেটে বড় বড় শট খেলেছেন মোহাম্মদ হারিস, মাহমুদুল হাসান জয় ও মির্জা বেগ।
তবে অনুশীলনের সময় হাতে কিছুটা চোট পান অধিনায়ক শেখ মেহেদী। অন্যদিকে বিতর্ক দিয়েই এবারে বিপিএল শুরু করে চট্টগ্রাম রয়্যালস। ফ্র্যাঞ্চাইজি মালিকানা সমস্যার কারণে মাঝপথে দলের দায়িত্ব নেয় বিসিবি। পরিবর্তন আসে টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফেও। যদিও মাঠে তার কোনো প্রভাব পড়তে দেননি ক্রিকেটাররা, তাই তো ফাইনাল নিয়ে আত্মবিশ্বাসী চট্টগ্রামের অধিনায়ক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উত্তরবঙ্গের 10 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় নেতা কর্মীর ঢল। কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের। কৃষিভিত্তিক শিল্প গড়ার প্রতিশ্রুতি। রাতভর জেলায় জেলায় নজিরবিহীন প্রচারণায় তারেক রহমান। নির্বাচন ঘিরে ষড়যন্ত্র প্রতিহতের ডাক। সন্ধ্যায় রাজধানীর ভাসান থেকে যোগ দেবেন জনসভায়। এবং ছুটির দিনে নির্বাচনী প্রচারণায় উৎসবের আমেজ। পাল্টাপাল্টি অভিযোগে রাজনীতির মাঠে উত্তাপ। পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মন জয়ের চেষ্টা। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ আলিফ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।